আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ আমরা একেবারে শুরু থেকে আলোচনা করার চেষ্টা করছি। চলুন, যেমন আপনি ত্রিভুজ আমরা অলরেডি এর আগে আলোচনা করেছি যে ত্রিভুজ কত প্রকার, বাহুর ভিত্তিতে কত প্রকার, তারপর হচ্ছে কোণের ভিত্তিতে কত প্রকার, এই সব কিন্তু আমরা প্রাথমিক আমাদের আলোচনার অংশে কিন্তু আমরা আলোচনা করেছি। আজকে হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত এর পরের যে আলোচনাগুলো কি কি হতে পারে, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় রিলেটেড, তার হচ্ছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় রিলেটেড, এই টাইপের আমরা কিছু আলোচনা দেখবো প্রিয় শিক্ষার্থীরা। যেমন ত্রিভুজের আপনি যদি একেবারেই ক্ষেত্রফল নির্ণয়ের যে বেসিক সূত্রটা, যে ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি পূরণ উচ্চতা, আমরা একেবারে ছোটবেলা থেকে এটা কিন্তু পরে আসছি, তাই না? যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই না? আচ্ছা, এটা গেল একটা। আরেকটা এরকম হতে পারে যে ক্ষেত্রফল হাফ গুণন দুই বাহু গুণন সাইন থিটা। খেয়াল করেন, হ্যাঁ এইটা কি, যে এইটা কিন্তু আপনার নবম দশম শ্রেণীর বইয়ে আপনারা কিন্তু পাবেন। হ্যাঁ, এইটা যে এটা কিন্তু আপনি যদি জাস্ট এই সূত্রটা জানেন যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা দিয়ে কিন্তু এই টাইপের অঙ্কগুলো হবে না। যেমন একটা অঙ্ক এখানে, এটা একদম নবম শ্রেণীর বই থেকে নেওয়া, যে কি বলছে যে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, ত্রিভুজের ক্ষেত্রফল কত। এই টাইপের অঙ্কটা আপনি দেখেন, এই অঙ্ক আপনি কিন্তু শুধু মানে ভূমি উচ্চতা দিয়ে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে? কারণ এখানে ভূমি উচ্চতা দেওয়া নাই, আপনি করতে গেলে অনেক জটিল হয়ে যাবে। এর চেয়ে বেটার হচ্ছে এই সূত্রটা যদি আপনি করেন, এই সূত্রটা সবাই মাথায় রাখবেন এই সূত্রের পাশাপাশি, ঠিক আছে? তাহলে এই সূত্রে দেখেন একেবারে সহজ। আমরা যেহেতু আমাদের সূত্রটা হচ্ছে কি, যে হাফ, তারপর হচ্ছে দুই বাহু গুণন দুই বাহু দেওয়া আছে এখানে কত, খুব মনোযোগ, দুই বাহু, একটা হচ্ছে 9 আরেকটা হচ্ছে 10। আচ্ছা, তারপরে বলছে কি সাইন থিটা, এদের অন্তর্ভুক্ত সাইন থিটা। দেখেন সাইন 60 ডিগ্রি মান দেওয়া, তাই না? আচ্ছা, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। এখন এই জায়গায় যে সাইন 60 ডিগ্রির মান কত, এই মানগুলো কিন্তু আপনাকে জানতে হবে। 60 ডিগ্রির মানটা কত এটা কিন্তু আপনাকে জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা। অনেকে যুক্ত হচ্ছেন, অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যারা নতুন যুক্ত হয়েছেন, আমরা খুব বেশি আলোচনা করিনি, আপনারা এই মাত্র আলোচনা শুরু করলাম। আচ্ছা, খুব মনোযোগ দেন। এখন এই যে এইটা আপনারা, এই যে আমরা এরকম একটা চার্ট আছে না আমাদের বইয়ে, যে সাইন কজে দেখবেন যে এরকম একটা চার্ট আছে, যে সাইন 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি। এই চার্টটা আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। এটা কিভাবে মুখস্থ না করে করা যায় সেটাও কিন্তু আমরা দেখাই। তাহলে এই দেখেন কস 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রি 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাই না? আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 তাহলে এইটা যদি আপনি এখানে করেন, তাহলে এটা √3 দেন বাই 2 দেন। ওকে, এখন যদি আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করলে এই দুইটা যদি কাটেন 5, তারপরে আর কি কোনোভাবে যায়, আর কোনোভাবে যায় না। এখন যদি আপনি এটা করেন, তারপরে হচ্ছে আপনি তাহলে উপরে কি কি দেখেন, এই যে 5 আর হচ্ছে 9, 5 আর 9 হচ্ছে 45, তারপর হচ্ছে √3 আর এখানে 2। ঠিক আছে, এইটা পরে আপনি যদি লিখিত পরীক্ষায় আসে সেটা আপনি ক্যালকুলেশন করলেন, বা যদি প্রিলিতে আসে আপনার অবস্থা অনুযায়ী আপনি এটাকে দশমিকে কনভার্ট করা লাগলে করলেন, বা লিখিত পরীক্ষা আসলে এতটুকু রেখে দিলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি যতটুকু সময় কুলাইলে যদি আপনি ক্যালকুলেশন করতে পারেন করলেন, না করতে পারলে কোনো সমস্যা নেই। আমি জাস্ট ক্যালকুলেশনের ওয়েটা দেখালাম, বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি। মাঝে মাঝে কমেন্টগুলো মানে আমার ফোনে একটু শো করে না, তো ওখানে আমি দেখতে পাচ্ছি পিসিতে যে কি বলছে, আসসালামু আলাইকুম, নোটিফিকেশান না আসায় দেরি হলো। নোটিফিকেশান আসবে আমার রিয়াজ আহমেদ যে আইডিটা, আমি যে আইডি থেকে লাইভ করছি ওই আইডিতে ফলো দিয়ে রাখতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তানিয়া বলছে, আসসালামু আলাইকুম স্যার, 34 লেকচারের পর গ্রুপে জয়েন হয়েছি, পূর্বের রেকর্ড ক্লাস ধারাবাহিকভাবে করার পর আজকে প্রথম আপনার লাইভ ক্লাসে আসলাম, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আচ্ছা, খেয়াল করেন, তাইলে আমরা এই অঙ্কটা গেল। তারপরে আসেন আমরা এরপরে অঙ্ক দেখি, যে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত। সমকোণী ত্রিভুজ সংক্রান্ত ক্ষেত্রফল বলা হচ্ছে কি, যে 2/1 বা হাফ গুণন সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। আচ্ছা দেখেন, এইটা আসলে এইভাবে আলাদা করে শেখার কিছু নেই। দেখেন এটা হচ্ছে আমাদের ওই সূত্রটাই, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, একই জিনিস। কিভাবে একই জিনিস সেটা দেখেন,
এটা আলাদা করে শেখার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই আমি দেখাচ্ছি। সমকোণটা কি দেখেন তো, সমকোণ কি অলরেডি আশা করি সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা জানেন। হ্যাঁ, আমরা আগের আলোচনায় সেটা শিখেছি। আচ্ছা, সমকোণের ক্ষেত্রে দেখেন এটা এ, এটা বি, এটা যদি সি হয়, খুব মনোযোগ, খুব মনোযোগ। হ্যাঁ, তাহলে খেয়াল করেন আমরা কি জানি যে ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, এইটা দেখেন তো, এইটা এই যে সমকোণী ত্রিভুজের, হ্যাঁ সমকোণী ত্রিভুজের ভূমি আর কোনটা উচ্চতা সেটা নিয়ে ভিন্ন একটা আলোচনা আছে। হ্যাঁ, সেটা কিন্তু চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। আমরা ধরে নিলাম এটা থিটা, তাহলে এটা ভূমি, ওকে, তাহলে এটা উচ্চতা, রাইট, এটা উচ্চতা, ওকে। তার মানে আমি দেখেন এই যে কি বলছে যে হাফ গুণন সমকোণ সংলগ্ন বাহু দ্বয়ের গুণফল। আচ্ছা, এইটা সমকোণ না, এটা সমকোণ না, তাহলে সমকোণ সংলগ্ন বাহু কোনটা, এইটা আর এটা। আচ্ছা দেখেন এইটা কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু এটা উচ্চতা আর ভূমি, ভূমি উচ্চতা, তাই না? তার মানে এই দুইটা ভূমি উচ্চতা, এই সূত্রটা দিয়ে তো করতে পারছি। এটা আসলে এইভাবে আলাদা করে শেখার কোনো দরকার নাই, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন বই খুললে কিন্তু এই জিনিসটা পাবেন, ঠিক আছে। আলাদা করে শিখে মাথায় কিন্তু জ্যাম ধরানোর দরকার নেই, একই জিনিস কিন্তু আপনি জাস্ট চিত্র রাখবেন। দেখেন একটা ভূমি একটা উচ্চতা, বা এটা ভূমি হইলে এটা উচ্চতা হবে, কোনো সমস্যা নাই, ওকে, বুঝতে পেরেছেন? তার মানে আমি একটাই সূত্র বেসিক যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আমার এটা আলাদা করে শেখার প্রয়োজন নেই। তারপরে চলেন, এখানে কি বলছে এক নম্বরে, যে কোনো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের হবে? 46তম বিশেষ আসছে, খেয়াল করেন এটা কিভাবে আপনি বুঝবেন। এই একটা বলছে কি 28 ডিগ্রি, একটা হচ্ছে 62 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের একটা কনসেপ্ট থেকে আসছে। সমকোণী ত্রিভুজে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের সমকোণ। সমকোণ হইলে এইটা কি হয়, এই কোণটা হয় 90 ডিগ্রি। আচ্ছা, ত্রিভুজের মোট কোণ কত? 180 ডিগ্রি, রাইট। ত্রিভুজের মোট কোণ কত? 180 ডিগ্রি, ওকে। আচ্ছা, যদি মোট 180 হয়, এইটা কি কত হয়ে গেছে? এটা হয়ে গেছে 90। আচ্ছা, তার মানে এই দুইটা কোণ মিলে কত হবে? আর 90 হবে, রাইট, আর 90 ডিগ্রি হবে। আচ্ছা দেখেন তো, এই দুইটা যোগ করলে কত হয়? 2 আর 8 কত? 0, 10, 10 শূন্য হাতে 1, তাহলে এই যে 2 1 3, দেখেন 90 কিনা, এই দুইটা 90 কিনা, কেউ মুখে মুখে দেখা যায়। 62 আর 28 যোগ করলে 90 হয়, এটা মুখে মুখেই পারা যায়, তাই না? আচ্ছা, খেয়াল করেন, তার মানে কি বলছে যে একটি ত্রিভুজের দুটি কোণ হচ্ছে এত, তার মানে দুটি কোণ মিলে 90 ডিগ্রি, তাহলে বাকি কোণটা 90 ডিগ্রি। আর কোন ত্রিভুজের যদি একটি কোণ 90 ডিগ্রি হয় দাদু ভাই, ওই ত্রিভুজকে কি বলে বলেন তো? ওই ত্রিভুজকে কি বলে? ওই ত্রিভুজকে কি বলে দাদু ভাই বলেন? যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে ওই ত্রিভুজকে কি বলে? দ্রুত বলবেন, দ্রুত দ্রুত উত্তর দিতে হবে। উত্তর দিয়েছে সোহিলীর সমকোণী, সোহিলী দিয়েছে সমকোণী, একজন দিয়েছে, বাকিরা দিচ্ছে কিনা দ্রুত কমেন্ট করতে হবে, ঠিক আছে। একেবারে মূল থেকে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। আপনি একবার কোর্স করতেছেন আবার কোর্স করবেন এমন কোনো কিন্তু ইয়া নাই, মেন্টালিটি রাখা যাবে না। সমকোণী ত্রিভুজ, ওকে, সমকোণী। আলামিন ভাই, নতুন ব্যাচের ক্লাস হবে, আপনি নতুন ব্যাচের, আমাদের এই ব্যাচের 8-10টা ক্লাস শেষ হলেও হবে। এখন নতুন ব্যাচের জন্য টেনশন মানে চিন্তিত হয়ে লাভ নাই। আপনি যেটা করেন, এখন যদি সিরিয়ালে ক্লাস করতে চান, এক থেকে সিরিয়ালে ক্লাস আপনাকে দেওয়া আছে, এটুকুলো করেন, সাথে লাইভ ক্লাস করেন, বসে থেকে লাভ নাই, ওকে। তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তারপরে আসেন 2 নম্বর প্রশ্নে কি বলছে, যে 17 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে, দেখেন 37তম বিসিএস। দেখেন কত সহজ সহজ প্রশ্ন কিন্তু আসতেছে, সহজ সহজ প্রশ্ন। আপনারা কিন্তু ভয় পাবেন না, যে অঙ্ক কিন্তু ভয়ের কিছু না, মজার অঙ্ক, ঠিক আছে। 20টা অঙ্ক আসলে, 20টা অঙ্ক আসলে অ্যাটলিস্ট 10টা অঙ্ক হচ্ছে সহজ, 5টা হচ্ছে মধ্যম, আর 5টা কঠিন। তাহলে 5টা বাদ দিলে তো 15টা আপনি পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন, একটা হচ্ছে 17 সেন্টিমিটার, একটা 15 সেন্টিমিটার বাহু, তাহলে ত্রিভুজটি কি ধরনের? খুব মনোযোগ দেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খুব মনোযোগ দেন। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা জানি, যদি এটা আমরা পরে আলোচনা রেখেছি, যে পরে একটা আলোচনা রেখেছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, এটা যদি অতিভুজ ধরি, এই আলোচনাটা পরে আছে, একটু পরে স্লাইডটা আমি একটু স্লাইডটা প্রয়োজনে একটু দেখি, স্লাইডটা একটু চেঞ্জ করা যায় কিনা। এই যে এই আগে এই আলোচনাটা করব, হ্যাঁ, আগে এই আলোচনাটা করব, তারপরে ওইটাতে যাব, ওকে। আচ্ছা, এই পিথাগোরাসের উপপাদ্য কি, ওই অঙ্কটা আমরা করাই নাই, কারণ হচ্ছে এই আলোচনাটা করার পরে ওই অঙ্কটা পানি হয়ে যাবে, ঠিক আছে। স্লাইডটা একটু, এই স্লাইডটা আগে যাওয়ার কথা ছিল, ওকে। খুব মনোযোগ দেন, এই জায়গাটাতে খুব মনোযোগ দিবেন, হ্যাঁ। কি
কি বলছে দেখেন, পিথাগোরাসের উপপাদ্যটা কি। এটা প্রাইমারি পরীক্ষায় গত বছর কুমিল্লাতে ভাইবা দিয়েছিল আমার এক নিকটাত্মীয়, ভাইবাতে জিজ্ঞেস করছে যে পিথাগোরাসের উপপাদ্যটা বলেন। আচ্ছা, এই যে আমার সাথে প্রায় 144 জন লাইভ করছেন, ঠিক আছে, কয়জনে পিথাগোরাসের উপপাদ্যটা হ্যাঁ একেবারে মুখস্থ বলতে পারবেন? দেখি বলেন তো কয়জনে। যারা পারবেন ইয়েস লিখবেন, যারা পারবেন ইয়েস লিখবেন যে পারবো, কয়জনে দেখি আমি, ঠিক আছে। অথবা যারা পারবেন না তারা নো লিখেন, মানে সথন নো লিখলে সমস্যা নাই, খাইয়ে ফেলবে না কেউ, ঠিক না, ভয়ের কিছু নেই, লজ্জার কিছু নেই। আপনি আপনার জায়গায় সৎ যে স্যার আমি পারি না, কোনো সমস্যা নেই, শিখবো। ওকে, যারা পারবেন ইয়েস লিখেন, আর যারা পারবেন না নো লিখেন। ইনস্ট্যান্ট একেবারে মানে শুদ্ধভাবে বলতে হবে, শুদ্ধভাবে। পিথাগোরাসের উপপাদ্যটা বলতে হবে, প্রশ্নটা মানে প্রমাণ না। খেয়াল করেন, ইয়েস লিখেছেন আরণ্য আশরাফ, তারপর হচ্ছে ইউসুফ আলী, তারপর হচ্ছে নো লিখেছেন, থ্যাংক ইউ। নাজমুল ইসলাম ভাই নো লিখেছেন। আসাদ খান নো লিখেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে তাবাসসুম আক্তার, তারপর হচ্ছে মারুফ হাসান দিয়েছেন ইয়েস। তারপর হচ্ছে নাহিদ বলছে আমি পারবো। আচ্ছা, তিথি আপু যেটা করছেন, আপনি সূত্রটা লিখে দিচ্ছেন, কিন্তু এটা পরীক্ষা হলে কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে আপনাকে পিথাগোরাসের উপপাদ্য বলতে বলছে। আপনি বলতে পারবেন না অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা বলা যাবে না, উপপাদ্যটা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, যাই অনেকেই অনেস্ট দেখলাম যে অনেকেই নো লিখছেন, থ্যাংক ইউ। তার মানে অনেকে আমরা পারি না। আচ্ছা, সমস্যা না, আজকের পরে আমরা শিখে যাবো। দেখেন, আপনাকে যদি ভাইভাতে জিজ্ঞেস করে যে পিথাগোরাসের উপপাদ্যটা বলেন, আপনি কখনোই বলবেন না যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা কখনোই বলবেন না, কারণ পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে কথায়, আর আপনি যেটা বলছেন এটা গাণিতিক রূপ, সেটা বলবেন না। বলবেন কি দেখেন, কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আচ্ছা, একটা জিনিস দেখেন, খুব মনোযোগ। বর্গক্ষেত্র কাকে বলে আমরা আগে পড়ছি, যে বর্গক্ষেত্র হচ্ছে যখন চার বাহুটা সমান বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল কি? মনে করেন যে এইটা হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহু, তাহলে এর ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, তাই না? দেখেন, খুব মজার জিনিস, বাহু স্কোয়ার জিনিসটা কোথা থেকে আসলো? আচ্ছা, বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র আমি বলছি না, তো আয়তক্ষেত্রের সূত্রটা কি বলেন তো? দৈর্ঘ্য গুণন প্রস্থ না? দৈর্ঘ্য গুণন প্রস্থ না? আচ্ছা, তাহলে এটাকে ধরি দৈর্ঘ্য, এটাকে ধরি প্রস্থ, তাহলে দেখেন তো এ গুণন এ, তার মানে কি আসতেছে? এ স্কোয়ার, আর একটা বাহু না? সেম জিনিস না? আসলে এক জায়গা থেকে আসছে সবকিছু। ওকে, আচ্ছা, খেয়াল করেন, খুব মনোযোগ দেন। এখন বলছে কি, খুব মনোযোগ দেন, যে একটি সমকোণী ত্রিভুজ, তার মানে পিথাগোরাসের ক্ষেত্রে মানে সমকোণী ত্রিভুজ হচ্ছে মেন ব্যাপার। ওকে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ কোনটা? অতিভুজ এইটা, এটার উপরে যদি আপনি একটা লম্ব আঁকেন, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। একটা বর্গক্ষেত্র মনে করেন যে এরকম একটা আঁকলাম, ওকে, এরকম একটা বর্গক্ষেত্র আঁকলাম, ওকে, একটা রাফলি একটা আঁকলাম। এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এই আছে, এই যে বর্গক্ষেত্রটা আঁকছি, এটা একটা বাহু, কি বলেন তো? একটা বাহু মানে কি? এই যে এসসি একটা বাহু না? এসসি একটা বাহু না? আচ্ছা, এসি বাহু, তার মানে এটার ক্ষেত্রফল কত? এটা ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার, এসি স্কোয়ার। খুব মনোযোগ দেন, বলছে কি যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত, মানে অপর দুই বাহুর উপর যদি আমি বর্গক্ষেত্র আঁকি, ওদের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে এটা তো একটা ক্ষেত্রফল, একটা বর্গক্ষেত্র আঁকি, একটা বর্গক্ষেত্র রাখলাম, ওকে, একটা বর্গক্ষেত্র রাখলাম, তাহলে এইটার ক্ষেত্রফল কত? এটা একটা বাহু, কি একটা বাহু হচ্ছে এবি, তার মানে এটা ক্ষেত্রফল কত? এবি স্কোয়ার। আচ্ছা, তারপরে অপর দুই বাহু বলছে, তাহলে একটা রাখছি, এটা তো আরেকটা বর্গক্ষেত্র রাখেন, এটা রাখলাম, তাহলে এটার একটা বাহু, কি একটা বাহু বিসি, তার মানে এটার ক্ষেত্রফল কত? বিসি স্কোয়ার, রাইট? আচ্ছা, তার মানে কি বলছে যে এইটা, এই যে অতিভুজের উপরে যে বর্গক্ষেত্র রাখছি, এইটার যে ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটা হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বা যোগফলের সমান। তার মানে এই জায়গাটা যত, খেয়াল করেন, এই জায়গাটা যত, এই যে জায়গাটা যত হবে, এই জায়গা এবং এই জায়গা দুইটা সমান হবে, মানে এইটার যোগফল এই বড়টা সমান হবে। এটা দেখলে তো বোঝা যাচ্ছে, তাই না? এটা মনে করেন যে জায়গাটা অনেক বেশি না, ক্ষেত্রফল কি সেটা কিন্তু আবার বুঝতে হবে, যে এই যে জায়গাটা বলছে এটা হচ্ছে ক্ষেত্রফল, এই জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই জায়গাটা দেখেন, এই দুইটা জায়গার সমান হচ্ছে এইটা, এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা। কথা বুঝছেন কিনা? এটা বুঝছেন? আচ্ছা, এখন এটাকে যদি আমি একটু গাণিতিকভাবে লিখি, তার মানে এই যে এইটা এসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার, রাইট? এটা না, যে
এসি মানে কি, এই যে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কোয়ার। এবি স্কোয়ার মানে কি, এই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। আর বিসি স্কোয়ার মানে কি, এই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। বুঝতে পেরেছেন? এখন এইটা আমরা আবার একটু ঘুরিয়ে লিখতে পারি। এইটা হচ্ছে অতিভুজ না, এটা অতিভুজ, এটা অতিভুজ, তার মানে অতিভুজ স্কোয়ার। তারপরে এটা কি, আচ্ছা দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ভূমি কিন্তু ফিক্সড না কখনো। এটা দেখেন যদি এখানে আপনি ইয়া দেন, কোণ ধরেন, থিটাটা যদি এখানে ধরেন, আমরা অঙ্কের ক্ষেত্রে দেওয়া থাকবে না যে 30 ডিগ্রি কোণ, 40 ডিগ্রি কোণ, যেটাকে কোণ ধরবেন, মনে করেন যে থিটা এটা ধরলেন, তাহলে ভূমি এটা, তাহলে এটা ভূমি হইলে এটা অতিভুজ ফিক্সড, সব সময় অতিভুজ ফিক্স। সমকোণী ত্রিভুজ এর যে সমকোণটা থাকে এর বিপরীতের যেটা এটা অতিভুজ। তাহলে কোণের পাশেরটা ভূমি আর এটা লম্ব, এটা হচ্ছে লম্ব সব সময়। ওকে, আর যদি কোণটা এখানে থাকে, কোণটা যদি এখানে থাকে, তাহলে কোণের পাশে ভূমি, তখন ভূমি এখানে চলে আসবে। কথা ক্লিয়ার কিনা? ভূমি কিন্তু তখন এখানে চলে আসবে। ওকে, তখন উল্টো হবে, এটা ভূমি হবে, এটা লম্ব হবে। অনেকে মনে করতে পারেন যে স্যার দেখেন, খুব মনোযোগ দেন, এই ত্রিভুজে এটা হচ্ছে ভূমি, এই ত্রিভুজে এইটা হচ্ছে ভূমি, এটা লম্ব, আর এই ত্রিভুজে এটা ভূমি, এটা লম্ব। অনেকে বলবে কি যে স্যার এইটা খাড়াটা আবার লম্ব ভূমি হয় কিভাবে? ভূমি তো সবসময় শোয়ানো থাকে না ভাই, শোয়ানো আর খাড়া কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? যেখানে কোনটা থাকবে সেটাকে আপনার ভূমি ধরতে হবে, না হয় কিন্তু এই ধরনের ত্রিকোণমিতির অঙ্কে অনেক সময় আটকাই যাবে। খুব কেয়ারফুল, ত্রিকোণমিতির অঙ্কে কিন্তু আটকাই যাবেন। ওকে, আচ্ছা, তাইলে এই জায়গায় দেখেন, তাহলে পিথাগোরাসের উপপাদ্যের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা? প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা যে অতিভুজের উপর অঙ্কিত, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত, দেখেন কিভাবে পড়বেন, মুখস্থ করা যাবে না, ফিল করতে হবে, তারপরে বলতে হবে, মুখস্থ করলে ভুলে যাবেন। যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ফিল করে করে চিত্রটা মাথায় নিয়ে ওই মাথা থেকে বলবেন, মুখস্থ করা যাবে না, বি কেয়ারফুল। ওকে, মুখস্থ করলে ভুলে যাবেন, মুখস্থ করলে ভুলে যাবেন। ওকে, আচ্ছা, এখন আসেন, তার মানে আমরা যেখানে ছিলাম এই জায়গায় ছিলাম। ওকে, এখন আসেন যে 17 সেন্টিমিটার আর একটা 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে? দেখেন একটা 17, একটা 15। আচ্ছা, খেয়াল করেন তো, 17কে যদি আমি বর্গ করি, 17কে বর্গ করলে কত হয়? 7 7 49, 289। হ্যাঁ, 289, 289কে বর্গমূল করলে 17, আর 17কে বর্গ করলে 289। 15কে বর্গ করলে স্কোয়ার করলে কত হয় দেখেন তো, 15কে স্কোয়ার করলে কত হয়? 225। আপনাদের জন্য একটা কথা, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ শিখবেন, এটা করলে কি হয়, আপনার অঙ্ক করতে, আমি মুখস্থ করতে কাউকে উদ্বুদ্ধ করি না, কিন্তু এটা মুখস্থ থাকলে যেটা হয়, অঙ্কটা দ্রুত করা যায়, ওকে, আচ্ছা, 1 থেকে 20 পর্যন্ত। তাহলে আমরা দেখলাম কি, 17কে বর্গ করলে হচ্ছে 289, আর 15কে বর্গ করলে হচ্ছে 225। আচ্ছা, খেয়াল করেন, এখন এদের পার্থক্যটা দেখেন, পার্থক্যটা কত? আপনি যদি বিয়োগ করেন 225, দেখেন তাহলে 5 আছে, 9 হবে, 4 হলে হাতে নাই, তারপর হচ্ছে 2 আছে, 8 হইব, 6 হলে 2 থেকে 2 গেলে, তার মানে 64। তার মানে দেখেন আমি একটা বাহু হচ্ছে, চিন্তা করেন, একটা বাহু ধরি এত, আরেকটা এত, আরেকটা হচ্ছে এত, 3টা, তাই না? এবং এদেরকে দেখেন যে এই যে দেখেন এই 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 যে এই দুইটার সমষ্টি দেখেন এইটার সমান, তাই না? খেয়াল করেন, তার মানে এই যে দেখেন এইটা হচ্ছে 17 স্কোয়ার, এটা মনে করেন যে 15 স্কোয়ার, আর এটা হচ্ছে এই যে দেখেন 64কে যদি আপনি রুট করেন, তার মানে 8, তার মানে 8 স্কোয়ার। এখন দেখেন আমি লিখতে পারি কিনা যে 17 স্কোয়ার 15 স্কোয়ার যোগ হচ্ছে 8 স্কোয়ার। এখন দেখেন এই যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি, যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বুঝতে পেরেছেন? তার মানে এটা কি, একটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা যেহেতু এখানে অ্যাপ্লাই করছি আমি, হচ্ছে তো পিথাগোরাসের সূত্র যদি কেউ
মানে মানে কোন ত্রিভুজের ক্ষেত্রে যদি পিথাগোরাসের সূত্রটা প্রমাণিত হয়, তার মানে ওইটা একবার চোখ বন্ধ করে কি ধরনের ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার মানে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তার মানে আমরা এই ধরনের যদি প্রশ্ন থাকে, আমরা এদেরকে বর্গ করে আমরা এইভাবে চেক করব যে আসলে কোনোভাবে সমকোণী ত্রিভুজে মানে ফেলানো যায় কিনা। কারণ এই ধরনের প্রশ্নগুলো একটু মাথায় রাখবেন যে সমকোণ মানে এর আশেপাশে কিন্তু প্রশ্ন করার চেষ্টা করে প্রশ্নকর্তারা। ওকে, এটা ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যেমন আমি যদি এটা আরেকটু ডিপলি আলোচনা করি, দেখেন এটা এর পরের প্রশ্নটা আছে সেম টাইপের। এই যে এটা দেখলে আমরা বুঝে যাব। দেখেন সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হবে? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হবে? আচ্ছা, নাম্বার 1, সমকোণী ত্রিভুজের কোন বাহুটা সবচেয়ে বড় হয় বলেন তো? কোন বাহুটা সবচেয়ে বড় হয়? এটা সবচেয়ে বড়, সবচেয়ে বড়, তাই না? সবচেয়ে বড়। আর লম্বভূমি কোনটা বড় হবে ছোট হবে সেটা বলা যাবে না, এটা বলা যাবে না। এটা বলা যেতে পারে। অনেক সময় চিত্র আমি এভাবে যদি আঁকি, খেয়াল করেন, আমি যদি চিত্র এইভাবে আঁকি, তখন কিন্তু দেখেন এটা যদি আমি ধরি এখানে থিটা, কারণ এটা ভূমি, আর এখানে যদি এটা থিটা ধরি তাহলে এটাও ভূমি। দেখেন এখানে ভূমি ছোট, লম্বটা বড় না, আবার এখানে ভূমি বড়, লম্বটা ছোট না। তাই লম্ব ভূমি কোনটা বড় কোনটা ছোট সেটা কিন্তু আমি ফিক্সড করতে পারবো না, কিন্তু অতিভুজটা সবচেয়ে বড় সেটা বলতে পারবো। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা সবচেয়ে বড়, সেটা ফিক্সড বলা যাবে। ওকে, তার মানে দেখেন সবগুলো এই যে বলছে কি যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত, তার মানে বড়টা সবসময় কি, এই যে বড়টা বড়টা কি, এই বড়গুলা কি অতিভুজ, এটা অতিভুজ। আচ্ছা এখন দেখেন তো অতিভুজের ক্ষেত্রে তার মানে কি, আমি যদি এইটাকে বর্গ করি, খেয়াল করেন, যদি প্রথমটাকে বর্গ করি, ধরেন তো এই যে এটা, তার মানে এটাকে যদি অতিভুজ ধরেন, এটাকে যদি অতিভুজ ধরেন, তার মানে বাকি এটা মনে করেন যে 4, এটা 3, প্রথমটার ক্ষেত্রে, তাই না? এখন দেখেন এটাকে বর্গ করলে কত? 6কে বর্গ করলে 36, 3কে বর্গ করলে 9, 4কে বর্গ করলে 16, তাই না? এখন দেখেন তো এই 9 আর 16 36 হয় কিনা? 9 আর 16 আমরা জানি কত, 25 হয়। তার মানে এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে না। এরপর এটা দেখেন তো, এটা 36, আমরা এখানে দেখছি যে এটা হচ্ছে 36, 6কে করলে, তারপর 5কে করলে 25, 4কে করলে 9। এখন দেখেন তো এই দুটা মিলে 36 হচ্ছে কিনা? দেখেন এই যে 25-এর সাথে যদি আপনি 9 যোগ করেন তাহলে 34 হয়, 34। তার মানে এটাও কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে সেম ভাবে এটাও চেক করব। তাহলে 12কে দেখেন, 12কে যদি স্কোয়ার করেন 144 না, 144। আর ওই পাশে হচ্ছে 8কে স্কোয়ার করলে 64, আর হচ্ছে 4কে স্কোয়ার করলে 16। তার মানে দেখেন এটা আমরা দেখেই যা বুঝতে পারছি যে 64কে আর 16কে যোগ করলে কখনো 144 হবে না, ঠিক কিনা? আচ্ছা এটাতে আসেন, দেখেন এটা চেক করি, এটা চেক করি। 13কে যদি আপনি স্কোয়ার করেন, 13কে স্কোয়ার করলে 169। দেখেন বর্গ কি পরিমাণ কাজে লাগতেছে। আপনি যদি বর্গ মুখস্থ না জানেন, আপনি পরীক্ষা করলে তো মানে কতবার বর্গ বের করবেন আপনি, বর্গ কত কাজে লাগতেছে দেখেন। তাহলে এই 12কে করলে হচ্ছে 144, আর যদি 5কে করেন হচ্ছে 25। দেখেন এই দুটো যোগ করলে কিন্তু আপনার 169 হয়। বুঝতে পেরেছেন? তার মানে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা সমান হচ্ছে, তাই না? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এটা ডি হবে। ওকে, আচ্ছা তারপরে আসেন 4 নম্বর কি বলছে, যে কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি হবে? দেখেন সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে সমকোণ, সমকোণকে কিন্তু এইভাবে প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি দুইটা কোণ হচ্ছে দুইটা মিলিয়ে 90 ডিগ্রি। তার মানে দুইটা মিলিয়ে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আলাদা আলাদাভাবে চিন্তা করলে 90 ডিগ্রির চেয়ে কম কম। তাহলে এগুলো সূক্ষ্মকোণ। এটাই বলছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি। আচ্ছা তার মানে এই দুইটা কোণের, খেয়াল করেন, এই দুইটা কোণের পার্থক্য 20 ডিগ্রি, তাই না?
এখন এটা আপনি এটা সহজেই চিন্তা করা যায়, এটা মানে জাস্ট দেখা মাত্রই চিন্তা করা যায়। পার্থক্য যদি 20 ডিগ্রি হয় তাহলে আগে পার্থক্যটা আলাদা করে রাখেন, 20 আলাদা করে রাখলাম, তাহলে এই দুইটা কোণের সমষ্টি তো 90, 90 থেকে যদি 20 আলাদা করেন থাকে কত 70, 70কে 2 দিয়ে ভাগ দেন কত হয় 35। তার মানে এইটা যদি 35 ধরি, এইটাও 35, সাথে একটা 20 বেশি হবে, বলছে কি মানে একটা থেকে আরেকটা পার্থক্য 20, তার মানে একটা মনে করেন যে 20 ডিগ্রি বেশি, এটা 20 ডিগ্রি বেশি, তার মানে 35 আর এটা কত হয়, এটা 55 ডিগ্রি আর এটা হচ্ছে 35 ডিগ্রি। দেখেন 55 আর 35-এ আপনার 90 হয় কিনা, একটা 20 ডিগ্রি বেশি মানে পার্থক্য বেশি, তাহলে 20টা আলাদা করে রাখবেন, প্রথমে 20টা আলাদা করে রাখবেন। ওকে, যে পার্থক্যটা বলছে আলাদা করে রাখবেন, বাকিটা 2 ভাগ করে 2টা কোণে দিবেন, তারপরে সাথে 20 ইয়া করে দিবেন। এইভাবে যদি চিন্তা করতে না পারেন কোনো সমস্যা নাই। ধরেন একটা এক্স, আরেকটা কত হবে এক্স প্লাস 20, যেহেতু বলছে সূক্ষ্মকোণের পার্থক্য 20 ডিগ্রি, তাহলে একটা এক্স হইলে আরেকটা এক্স প্লাস 20 ডিগ্রি, রাইট? আচ্ছা, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কত, দুইটা কোণের সমষ্টি দেখেন, দুইটা কোণের সমষ্টি তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি লিখেন। এখন দেখেন এটা কত 2x, আর এই 20টা যদি ওই পারে চলে যাক তাহলে কত হয় দেখেন তো 70, তাহলে 2x সমান 70, তার মানে x সমান হচ্ছে 35, রাইট? x সমান 35 ডিগ্রি, তার মানে এইটা 35। তাহলে বলছে যে ক্ষুদ্রতম কোণটা, বলছে না ক্ষুদ্রতম কোণটা কত, তার মানে এইটা 35, কথা ঠিক কিনা, বুঝছেন কিনা দাদু ভাই? আচ্ছা, হাসিবুল হাসান বলছে 24 জন পুরুষ বা 30 জন মহিলা বা 40 জন বালক একটি কাজ 6 দিনে করতে পারে। ভাই এটা কি আজকে মানে এই যে পুরুষ কাজের অঙ্কের ক্লাস, এটা কি কাজের অঙ্কের ক্লাস? ভাই আমাদের কাজের অঙ্কের ক্লাস আগে হয়েছে, ওই ক্লাসটা আপনি দেখেন, এই পুরুষ বালকের অঙ্ক করিয়েছি। হ্যাঁ, হয়তো এই অঙ্কটা করিয়েছি কিনা জানি না, কিন্তু সেম টাইপের করিয়েছি, আপনি ক্লাসটা দেখার চেষ্টা করবেন। আর যদি নতুন ভর্তি হয়ে থাকেন আপনি ওই রেকর্ড ক্লাসটা দেখেন, আবার নতুন বেছে আপনি ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করুন, একজনও বাদ থাকা যাবে না। একজনও বাদ থাকা যাবে না। 35 ডিগ্রি দুইভাবে দেখালাম, যে যেভাবে চিন্তা করতে পারেন। এটা দেখেন কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর একটি কোণের মান 60 ডিগ্রি, অপর একটি কোণের মান 60 ডিগ্রি হলে অপর কোণটি কত? দেখেন একেবারে সহজ না, দ্রুত উত্তর বলেন, দ্রুত। এগুলো হচ্ছে 2 সেকেন্ডের উত্তর, 2 সেকেন্ডের উত্তর, বেসিক জানলে 2 সেকেন্ডের উত্তর এগুলো। স্যার 48তম বিসিএস এর 200 মার্কের এমসিকিউ হবে, তার মধ্যে 100 মার্ক সাবজেক্ট জেনারেল আর 100 নিজ সাবজেক্ট হবে। এখানে নিজ সাবজেক্ট বলতে কি বোঝানো হয়েছে যদি বলতেন? নিজ সাবজেক্ট বলতে মনে করেন যে আমি কেমিস্ট্রি স্টুডেন্ট, হ্যাঁ আমি কেমিস্ট্রি অনার্স অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে হচ্ছে অনার্স মাস্টার্স করছি, তখন আমি যদি কেমিস্ট্রি প্রভাষক পদে আবেদন করি আমার কেমিস্ট্রিতে 100 নম্বরের হবে। আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হন, আপনার অনার্সের যে বিষয়, জেনারেল ম্যাথ না কিন্তু ওইটা অনার্সের, আপনি বাংলার স্টুডেন্ট হলে আপনার অনার্সের বাংলার সিলেবাস থেকে 100 নম্বরের প্রশ্ন হবে। আপনি যদি সমাজ কল্যাণের হন, সমাজ কল্যাণের 100 নম্বরের প্রশ্ন হবে। আপনি যদি মনে করেন যে পদার্থের হন, পদার্থের 100 নম্বরের প্রশ্ন হবে। ওকে, আহাদ বলছে দোয়া করবেন স্যার, আলহামদুলিল্লাহ আপনার কাছে ম্যাথ করতে এসে কঠিন চ্যাপ্টার এখন ইজি লাগে। থ্যাংক ইউ আহাদ ভাই। আচ্ছা, এটা উত্তর 30 ডিগ্রি। দেখেন আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা 90, হ্যাঁ এটা একটা যদি 60 হয় তাহলে অপরটা 30 হবে, কারণ এই দুটা মিলিয়ে কত হবে, দুটা মিলিয়ে 60 হবে, 90 হবে। ওকে, আপনারা লাইভ যারা নতুন ভর্তি হয়েছেন লাইভ ক্লাস করেন, এটা বোনাস, কিন্তু আপনার রেকর্ড ক্লাসগুলো সিরিয়ালে করবেন। ওকে, আচ্ছা এরপরে আসেন, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অলরেডি আমরা আলোচনা করেছি আমরা। এখন আমরা আচ্ছা এখানে একটা জিনিস আসেন, আমি এটা একটু শিখাচ্ছি যে পিথাগোরাসের উপপাদ্যের সবচেয়ে ছোট ও সহজ প্রমাণ, এটা প্রিলিতে কখনোই আসবে না প্রমাণ, ঠিক আছে? যে প্রমাণটা কি আমরা জানি না, এই যে আপনার এই অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, নাকি এই যে প্রমাণটা, এই প্রমাণটা এটা নর্মালি আপনার কখনোই কিন্তু ইয়েতে আসবে না, এই প্রিলিতে আসবে না। লিখিত পরীক্ষায় যদি কখনো আসে
সেই জন্য আমি একটু আপনাদেরকে এটার প্রমাণ, একটা সহজ প্রমাণ দেখানোর চেষ্টা করছি। খেয়াল করেন, খুব মনোযোগ দিবেন, হ্যাঁ, খুব মনোযোগ দিবেন। এই যে আমরা চিত্রটা এখানে এঁকেছি, যে মনে করেন যে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, এটা ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার। এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এবি স্কোয়ার, আর বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কোয়ার। তার মানে আমাদের প্রমাণ করতে হবে কি, খুব মনোযোগ দেন, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। এই প্রমাণটা করতে হবে। ওকে, আচ্ছা দেখেন, এই প্রমাণটা ক্ষেত্রে আমরা যেটা করবেন, আমরা ধরে নিলাম যে এইটা থিটা, এটা থিটা ধরলাম। ওকে, এটা থিটা ধরলাম। তাইলে এখানে আমরা দেখেন তো একটা সিম্পল, আমরা এখানে লিখবেন যে ত্রিকোণমিতির সাহায্যে, ত্রিকোণমিতির সাহায্যে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা জানি কি, দেখেন তো সাইন থিটা সমান কি জানি, সাইন থিটা সমান কি জানি বলেন তো, সাইন থিটা সমান জানি যে লম্ব বাই অতিভুজ, লম্ব ভাই অতিভুজ, না অতিভুজ। আচ্ছা এখানে লম্ব কত বলেন তো, লম্ব হচ্ছে, আমি যদি এখানে লিখি লম্ব হচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব কি এ বি, লম্ব হচ্ছে এ বি, আর অতিভুজ কত এ সি। ওকে, আচ্ছা এখন দেখেন আমি যদি, তার মানে কি দাঁড়ালো, সাইন থিটা ইকুয়াল টু লম্ব এ বি ভাই এসি। আমি যদি এটাকে যদি উভয় পাশকে বর্গ করি, তার মানে বিষয়টা এরকম দেখেন, আমি যদি উভয় পাশকে বর্গ করি, তার মানে এটাকেও বর্গ করবো, তার মানে এ বি স্কোয়ার এসি স্কোয়ার, রাইট। আচ্ছা, তারপরে এটাকে একটা 1 নং সমীকরণ দেন। সেম ভাবে আমি আবার লিখতে পারি কিনা দেখেন তো, cos থিটা সমান কি জানি আমরা, cos থিটা সমান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা এখানে ভূমি কত বলেন তো, এখানে ভূমি কত, এইটা হচ্ছে ভূমি, তাই না, যেহেতু এটা থিটা ধরেছি। দেখেন আপনি যদি থিটা এখানে ধরেন তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, থিটা এখানে ধরছি আমি, তার মানে ভূমি কত এবি, ভূমি বিসি, ভূমি বিসি, আর অতিভুজ কত এবি এসি, অতিভুজ এসি। আচ্ছা এখন খুব মনোযোগ দেন, আমি যদি এখন এই উভয় পাশকে যদি আমি বর্গ করি, তার মানে কি হচ্ছে দেখেন, এটাকে বর্গ করবো, তার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে বিসি স্কোয়ার, আর হচ্ছে এসি স্কোয়ার, রাইট, এসি স্কোয়ার। আচ্ছা দেখেন এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম, এই 2 নং সমীকরণ দিলাম। এখন দেখেন আপনি 1 নং আর 2 নং সমীকরণ যদি যোগ করেন কি হয়, খুব মনোযোগ দেন, 1 নং আর 2 নং সমীকরণ যদি যোগ করেন, তার মানে কি হচ্ছে 1 নং এর এই পাশ আর 1 নং এর এই পাশ যোগ করেন, তার মানে কি হচ্ছে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে জায়গা হবে না, আমি এই জায়গায় যোগ করতেছি, হ্যাঁ, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি, দেখেন সমান কি হচ্ছে, এই যে এটা হচ্ছে এখানে, তার মানে এটা কি এবি স্কোয়ার, আর নিচে হচ্ছে এসি স্কোয়ার, আর এই পাশে এখানে কি ছিল, উপরে বিসি স্কোয়ার, নিচে হচ্ছে এসি স্কোয়ার, আমার হচ্ছে বিসি। এই দুইটার দেখেন, এই দুটো লসাগু কত, লসাগু দেখেন দুইটাই সেম, যে এসি স্কোয়ার তাহলে দুটো লসাগু হচ্ছে এসি স্কোয়ার, রাইট, এসি স্কোয়ার। এখন দেখেন তার মানে আমার উপরে কি হচ্ছে, যেহেতু সেম, তাহলে হচ্ছে এ বি স্কোয়ার, আর এখানে হচ্ছে বিসি স্কোয়ার। আর এইটার মান কত বলেন তো, এই এতটুকুর মান কত, এতটুকুর মান 1 না, আমরা এই সূত্রটা জানি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি, তার মানে 1। এখন দেখেন আপনি, আমি যদি এটাকে আর গুণ করে দেই, তার মানে এই যে এই জিনিসটা এদিকে চলে আসতেছে না, তার মানে আমার কি দাঁড়ালো দেখেন তো, এসি স্কোয়ার হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার, রাইট। দেখেন আমাদের কিন্তু প্রমাণটা কিন্তু হয়ে গেল, এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম শুরুতে। বুঝতে পেরেছেন, কেমন লাগলো বলবেন তো, এত শর্টকাট প্রমাণ লম্বভূমি পিথাগোরাসের আর কোথাও পাবেন না, আর কোথাও পাবেন না। দেখেন আমি একটু সরে যাচ্ছি, আপনারা দেখেন, ওকে, একটু সরে গেলাম ক্যামেরা থেকে। রাজন শাহ বলছে স্যার সেইড ইট ইজ,
লম্বভূমির সাগরে লবণ অনেক। আচ্ছা, সেরা স্যার আহাদ। আচ্ছা, আসাদ খান বলছে স্যার এইভাবে করলে কি ফুল মার্ক পাওয়া যাবে? স্যারের বাপ নাম্বার দিতে বাধ্য, বাপ নাম্বার দিতে বাধ্য, বাপ। এখানে মানে আমি তো গণিত দিয়েই সমাধান করছি। যদি এখানে বলা থাকে হ্যাঁ যে আপনার এই কোনো নির্দিষ্ট নিয়ম যদি বলা থাকে যে ইয়ের মাধ্যমে মানে আপনি ত্রিকোণমিতির সহযোগিতা ছাড়া পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করেন, তাইলে আপনি এইভাবে দিতে পারবেন না। যদি শুধু বলে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করেন, যে এটা প্রমাণ করেন, তাহলে তো আপনি যেভাবে ইচ্ছে প্রমাণ করতে পারি, তাই না? আর এই ত্রিকোণমিতি তো গণিতেরই একটা অংশ, এভাবে প্রমাণ করা যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবং কি আমার ধারণা ওই শিক্ষক যদি এটা 5 নম্বর থাকে আপনাকে পারলে 7 নম্বর দেওয়ার চেষ্টা করবে। কারণ কি জানেন, ওই শিক্ষক নিজেও জানে কিনা সন্দেহ আছে এই মেথড। শিক্ষক মনে করবে যে এই ছেলে মেধাবী। কারণ হচ্ছে বাংলাদেশে পিথাগোরাস উপপাদ্য যারা পড়েছে আমার মনে হয় 90% এই মেথডই জানে না। 90% স্টুডেন্ট এই মেথডই জানে না। কয়জনে আজকে আপনারা তো সবাই অনার্স মাস্টার্স করতেছেন, তাই না? কয়জনে এটা জানতেন বলেন তো? কয়জনে জানতেন এই সমাধানটা? আপনারা স্কুলে তো অনেক বড় মানে ভালো ভালো শিক্ষকের কাছে পড়ে আসছেন, কয়জন এটা জানতেন? খুবই কম, 10% হবে কিনা সন্দেহ, ঠিক আছে? আর পিথাগোরাস উপপাদ্য এত বড়, ওই যে একবার একটা টিভি সাক্ষাৎকারে মানে ওই যে ছেলেকে জিজ্ঞেস করছিল যে তুমি কি GPA 5 পেয়েছো? আই এম GPA 5। পিথাগোরাস কি বলতো? বলছিল না যে পিথাগোরাস একটা উপন্যাস। তো ঠিকই তো আছে, পিথাগোরাসের উপপাদ্য এত বড়, তার কাছে উপন্যাসই লাগছে, কি করবে? কিন্তু আপনি যদি এই মানে ছোট্ট মানে ইয়াটা যা শিখতো, তার কাছে উপন্যাস লাগতো না। কথা ঠিক কিনা? উপন্যাস আর মনে হইতো না। বুঝতে পেরেছেন? ইজি স্যার, জানতাম না স্যার। আসাদ স্যার, আসাদ খান, আসাদ থ্যাংক ইউ। হচ্ছে আমি নবম দশমে করেছিলাম স্যার, করেছিলেন তিথি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ জানে হয়তো গুটি কয়েক টিচার জানে এবং স্টুডেন্ট ওইভাবে শিখতে পেরেছে। ওকে, তারপরে চলুন এরপরের আলোচনায় যাই আমরা। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এখানে যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত অন্যান্য যে এগুলো টাইপগুলো, এখানে আমরা টাইপগুলো একটু এলোমেলো আছে, হ্যাঁ আমরা ইয়ে করছি। সমকোণীতে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং 12 মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? এটা আপনারা দ্রুত বলেন, দ্রুত বলেন, এখন সহজ সহজ জিনিস চলে আসছে। বলছে কি একটি 5 মিটার আরেকটি 12 মিটার হলে অতিভুজ কত? অতিভুজ কত? অতিভুজ কত? দ্রুত বলবেন, দ্রুত। হামিদুল ইসলাম, থ্যাংক ইউ। রবিন ভাই, পিডিএফ নিয়ে এত মানে চিন্তার কিছু নেই। এই যে আমাদের স্মার্ট বোর্ডে দেখেন কত সুন্দর অঙ্ক আসতেছে। হ্যাঁ, এইটারই তো আমি পিডিএফ দিব। এইটারই পিডিএফ দিব, সমস্যা নেই। স্যার স্কুলের কথা বলিয়েন না, আমি আমার জীবনের এরকম বিস্তারিত পড়ালেখা জীবনেই পাইনি, সব হজবর হলো। থ্যাংক ইউ সৌমিক দাস। ওকে, অনেক ভাই বোন উত্তর দিয়েছেন 13। ওকে, আচ্ছা দেখেন আমাদের এটা অতিভুজ, অতিভুজ আমরা ধরলাম যে কি এটা এক্স, এই বাহুটা, তাহলে আমাদের সূত্রটা কি হবে? এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কি এইটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, তার মানে কত হয় দেখেন তো? 25 যোগ হচ্ছে 144, এই দুটো যোগ করলে কত হয় জানেন? 169। তার মানে আমি এক্স স্কোয়ার যদি এই স্কোয়ারটাকে ওই পারে নিয়ে যাই, এটা রুট হয়ে যাবে, তার মানে এটা 13 হয়ে যাচ্ছে। দেখছেন 169-এর বর্গমূল করলে 13, তার মানে এটা হবে 13। এগুলো কিন্তু দেখা মাত্রই পারা যাবে। যারা গণিত চর্চা করবেন আমাদের কোর্সের পাশাপাশি বাসায় চর্চা করবেন, ইনশাল্লাহ এগুলো দেখা মাত্রই পারবেন। এগুলো কোনো বড় কিছু নয়। 10 মিটার উত্তর দিয়েছেন কেন? দিগন্ত পাল, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। আচ্ছা, তারপরে 7 নম্বরটা কি বলছে দেখেন, একটি ত্রিভুজের ভূমির পরিমাণ 4 মিটার, উচ্চতা 3 মিটার, ক্ষেত্রফল কত? খেয়াল করেন
দ্রুত বলবেন, দ্রুত। এগুলো কিন্তু দেখেন ক্ষেত্রফল চাইছে না, তাহলে ক্ষেত্রফল কি, হাফ গুণন ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে ভূমি কত, ভূমি 4 গুণন, আচ্ছা 4 মিটার গুণন উচ্চতা 3 মিটার, উচ্চতা 3 মিটার। ওকে, আচ্ছা এখন দেখেন আপনি চাইলে এটা এই যে 3 4 12, 12কে যদি 2 দিয়ে ভাগ দেন 6, খেলা কিন্তু শেষ। আচ্ছা এখন আসেন একক কি হবে, এই জায়গায় ক্ষেত্রফলের একক কি হবে, একক কি হবে, কি হবে দেখেন, এই যে দেখেন তো ক্ষেত্রফলের ক্ষেত্রে কয়টা মাত্রা মানে গুণ করা হয়, কয় মাত্রা, ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু 2 মাত্রা, 2 মাত্রা গুণ করা হয়, তাই না? তাহলে এই যে এখানে একটা মিটার, এখানে একটা মিটার, তাহলে মিটারে মিটারে গুণ করলে দেখেন তো এম এ যদি গুণ করেন কি হয়, এম স্কোয়ার না, এইটা থেকে আমরা কি জানি যে মিটার, মিটার স্কোয়ার, বা এটাকে বলা হচ্ছে বর্গ মিটার, রাইট, বর্গ মিটার। বুঝছেন কিনা? আবার মানে আয়তন যখন বের করবেন, আয়তনের ক্ষেত্রে দেখেন যে 3টা মাত্রা গুণ করা হয়, যেমন কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে তখন কি হয় মিটার গুণন মিটার, তখন কি হয় মিটার কিউব বা ঘনমিটার, বাংলায় আমরা বলি কি ঘনমিটার, রাইট, ঘনমিটার। এই জিনিসটা বুঝতে পেরেছেন যে কেন বর্গমিটার আর ঘনমিটার হয়, এটা বুঝতে পেরেছেন? আচ্ছা এখন দেখেন কোন একটা ক্ষেত্রফল বা আয়তনের অঙ্কে একক মানে মিটার দেওয়া নাই, দেওয়া আছে কি একক, একক দেখা, একক মানে এটা কত উজ্জ আছে, তার মানে আমরা কি লিখবো একক স্কোয়ার, বা বর্গ একক লিখে দিব, বর্গ একক লিখে দিব, বা ঘন একক লিখে দিব, যদি আয়তন বের করতে বলে ঘন একক লিখে দিব। বুঝতে পেরেছেন? আশরাফ ভাই আবার কোনটা বুঝাইবো, এটা তো খুবই সহজ, আপনি তো বোঝার কথা। হ্যাঁ, তার মানে অঙ্ক তো এটা সহজ, যে হাফ গুণন ভূমি পূরণ উচ্চতা গেল, 3 4 12, 12কে 2 দিয়ে ভাগ দিলে 6, অথবা আপনি এইভাবেও চিন্তা করতে পারেন, এই 2 দিয়ে 4 ভাগ দিলে 2, তারপর হচ্ছে এই যে 3 দোকানে 6, তখন 6 বর্গ মিটার। এককের বিষয়টা ক্লিয়ার করলাম। হ্যাঁ স্যার, নেক্সট ব্যাচ কবে থেকে স্টার্ট হবে? এই ব্যাচ যেদিন শেষ হবে এরপর দিন থেকে ইনশাল্লাহ শুরু হবে। এই ব্যাচে 8-10টা ক্লাস হয়তো আর লাগবে, ঠিক আছে? আমি পড়িয়ে যাচ্ছি তো আসলে, মানে যেমন ত্রিভুজের উপরে একটা ক্লাস নিব বলছিলাম, এখন পড়াচ্ছি, এখন ক্লাস 2টা 3টা যা লাগে আমি তার গনে পড়াবো না যে একটাতেই শেষ করব না, আমি পড়াচ্ছি রিল্যাক্সে পড়াই, আমি কোনো তাড়াহুড়া করি না, যেন আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? ওইভাবে পড়াচ্ছি। আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন এই ক্লাসগুলো করেন, সাথে রেকর্ড ক্লাসগুলো করেন, আবার নতুন ব্যাচ শুরু হলে লাইভ ক্লাস করতে পারবেন, ঠিক আছে? জেরিন আপু বুঝতে পেরেছেন? আচ্ছা, মেহেদি হাসান স্যার, আয়তনে 3 মাত্রাগুলো কি কি যেন বললেন? আয়তনের 3 মাত্রা, আয়তনের 3 মাত্রা কি কি? আমরা যদি আয়তনের অঙ্ক শেষে করব, ভূমি উচ্চতা, ভূমি দৈর্ঘ্য উচ্চতা আর কি, ভূমি দৈর্ঘ্য, বা আপনি যদি এইভাবে চিন্তা করেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই 3টা মাত্রা, 3টা মাত্রা। এই জন্য হচ্ছে 3টা মাত্রা যেহেতু, তাহলে ঘন একক হয়, ঘন একক হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা আকলিমা, হ্যাঁ ঈদের পর তো হবেই, ঈদ তো চলে আসছে। আচ্ছা তারপরে দেখেন, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা খুব মজার অঙ্ক, এটা খুব মজার অঙ্ক, কঠিন অঙ্ক, এটা সহজে পারবেন না, এটা বেসিকটা বুঝতে হবে, সহজে পারবেন না। লাইভে মাশাল্লাহ ভালোই আছেন এখনো, খুব মনোযোগ দেন, ঠিক আছে? দেখেন একটি সমদ্বিবাহু, সমদ্বিবাহু, আচ্ছা দ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? দ্বিবাহু। সমদ্বিবাহু মানে কি? সমদ্বিবাহু মানে কি আমরা মানে পড়েছি, এই যে যখন 2টা বাহু, এই যে দেখেন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা 2টা বাহু সমান। আচ্ছা বলছে কি সমদ্বিবাহু, সমদ্বিবাহু সমকোণী, তাহলে ত্রিভুজটা কি হবে? প্রথমত সমকোণ হইতে হবে, এই কোণটা 90 ডিগ্রি না, 90 ডিগ্রি, তাহলে তো সমকোণ। এরপরে দেখেন এই 2টা বাহু সমান, এই 2টা বাহু সমান, এই বাহুটা যত এই বাহুটাও তত, রাইট? তাহলে তো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হয়, এই বাহু সমান। আচ্ছা তখন বলছে কি অতিভুজ হচ্ছে 10,
অতিভুজ হচ্ছে 10 সেন্টিমিটার, রাইট? 10 সেন্টিমিটার। তাহলে এটা যদি সমান, আমরা ধরে নিলাম এইটা এত সেন্টিমিটার, এইটা হচ্ছে 1 সেন্টিমিটার, রাইট? যেহেতু দুটো সমান, কেন ধরছি? এইটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার ধরে নিছি। ওই লিখিত অনেকে বুঝতে পারেন না, ধরবেন, ঠিক আছে? আমি কিন্তু লিখিত মেথডে করাচ্ছি, কিন্তু অনেকে মনে করবেন যে স্যার এখানে প্রিলির অপশন, এটা কিন্তু লিখিত পরীক্ষা আসতে পারে, তখন জাস্ট অপশনগুলো হাওয়া হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তার মানে এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। এখন পিথাগোরাসের নিয়মে কি লিখতে পারি? এই যে 10 স্কোয়ার, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, রাইট? আচ্ছা, এখন দেখেন এই দুইটাকে যদি আপনি করেন 2x স্কোয়ার, আর এটাকে করলে 100 হয়, এটাকে 100 হয়। ওকে, আচ্ছা, এখন কি বলছে দেখেন তো, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এ তো এখানে ভূমি, এটা দুটোই তো নাকি? তাহলে x গুণন x, তার মানে এখানে কি হচ্ছে দেখেন তো, উপরে কি হচ্ছে x স্কোয়ার, নিচে হচ্ছে 2 ক্ষেত্রফল। আচ্ছা, এখন দেখেন আপনি চাইলে এখান থেকে x স্কোয়ারের মানটা কিন্তু বের করে নিয়ে যেতে পারেন। তাহলে দেখেন তো, আমি যেটা ঘুরিয়ে দেই, তাহলে x স্কোয়ার সমান কত আসতেছে দেখেন 100। এই দুইটা এই পাশে গুণাকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে দেখেন তো x স্কোয়ারের মানটা কত আসলো দাদু ভাই? x স্কোয়ারের মানটা কত আসলো? 50। এখানে জাস্ট আপনি বসাই দেন, x স্কোয়ারের মানটা আপনি বসাই দেন। কাটাকাটি করলে 25, তার মানে উত্তর হচ্ছে 25। বুঝতে পেরেছেন? এখন এই অঙ্কে অনেক দাদু ভাই টিচার কিভাবে মুখস্থ করা জানেন? যে এখানে যত থাকবে এটাকে বর্গ কইরা সাইড দিয়ে ভাগ দিবা, এই ধরনের শিখায় অনেকে। কারণ এটাকে বর্গ করলে কত হয়? 100, 100কে সাইড দিয়ে ভাগ দিলে 25 হয়। যদি এইভাবে করেন আপনি কি কোনোদিন এর বেসিক বুঝলেন? লিখিত পরীক্ষা আসলে পারবেন? বা আপনি যে এই টেকনিকে যে পড়ছেন, যে শর্টকাটে দাদু ভাইয়ের দেখানো পথে, আপনার কি মনে থাকবে? কারণ আপনি কি একটা অঙ্ক নিয়ে মাথায় নিয়ে পরীক্ষা হলে যাবেন, শত শত অঙ্ক নিয়ে মাথায় যেতে হবে। আপনার কি এটা মনে থাকবে যে কোন টেকনিকে পড়ছেন? এই জন্য বেসিক জানতে হবে, বেসিক না জানলে এগুলো আটকে যাবেন। বুঝতে পেরেছেন? সাদিয়া আরেকবার বলেন। একেবারে ভেঙে বুঝাইছি। প্রথমে আমরা যেটা করছি, এই যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে এটা x, এটা x, তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্রটা লিখছি। এখান থেকে x স্কোয়ারের মানটা পাইছি 50। তারপরে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণন ভূমি পূরণ উচ্চতা, তাহলে এখানে ভূমি আর উচ্চতা দুইটাই x, তাহলে x গুণন x, তারপরে x স্কোয়ার বাই 2। এই যে এখান থেকে x স্কোয়ারের মানটা এখানে বসাই দিচ্ছি, খেলা শেষ। বুঝতে পেরেছেন সাদিয়া আপু? আহাত 25 উত্তর, পানি আর পানি। স্যার নেট সমস্যা আপনার, আমার না, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। 9 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, যে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে অতিভুজের দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা করি, একটা আগে সমকোণী ত্রিভুজ আঁকি। বলছে কি, সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের অপেক্ষা 1 মিটার কম। তাহলে আগে লম্ব আমার করতে হবে। তাহলে ধরলাম যে লম্ব x, তাহলে এটা ভূমি, তাহলে ভূমি 1 মিটার কম, তার মানে হচ্ছে x মাইনাস x। হ্যাঁ, এটা ধরে নেবেন, যারা ধরতে চান ধরে নেবেন যে লম্ব হচ্ছে x। ওকে, x, তারপর হচ্ছে x মিটার বা একক যা ইচ্ছা ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে কি বলছে, লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি হইলে তাহলে লম্ব এটা, অতিভুজ হচ্ছে x প্লাস 1। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী খেয়াল করেন, আমি লিখতে পারি এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার। আচ্ছা, তার মানে এটা স্কোয়ার, তারপর হচ্ছে এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন দেখেন এটা যদি আমি করি, সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নাকি, আর এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এখন দেখেন আমরা যদি এটা চলে যায়, এটা চলে যায়, তাহলে এখানে রাখতে হচ্ছে 2x, এখানে হচ্ছে মাইনাসের 2x, তাহলে এই মাইনাসের 2x এই পাশে চলে আসলে তাহলে 2x 4x, আর ইকুয়াল হচ্ছে x। এখন যদি x যদি আমরা উভয় পাশ থেকে মনে করেন যে বাদ দেই, হ্যাঁ, তাহলে থাকতেছে হচ্ছে কি যে এরকম। ওকে, তাহলে x ইকুয়াল টু
এক্স ইকুয়াল টু আসতেছে কত আমার 4, এক্স ইকুয়াল টু 4, তার মানে এইটা সমান 4, তাহলে এটা সমান কত হবে যে 4 প্লাস 1, তার মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, বুঝতে পেরেছেন? তাহলে এটা কত হবে, এটা কত হবে 4 মাইনাস 1, তার মানে এটা হচ্ছে 3। এখন দেখেন যে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা দেখেন, এটা 5 কি স্কয়ার করলে কত হয় 25 হয়, তারপর হচ্ছে 4 কি স্কয়ার করলে 16 হয়, আর 3 কি স্কয়ার করলে 9 হয়, কারণ এই দুইটা দেখেন এইটা হচ্ছে 25 আর এই দুইটার যদি আপনি ইয়া করেন তাহলে এই দুইটার সমষ্টি এটা 16 যোগ হচ্ছে আর এটা 9, এইটাও 25 হচ্ছে, তার মানে পিথাগোরাসের উপপাদ্য মানে সিদ্ধ হচ্ছে। আচ্ছা এখন কি বলছে অতিভুজের দৈর্ঘ্য কত, তাহলে অতিভুজ দেখলাম কত 4 যোগ 1 মানে 5, এটা হচ্ছে আমার অতিভুজের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছেন। এরপর অঙ্কটাতে চলুন। এটা কি বলছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? আচ্ছা তার মানে আমরা যেটা করব শুরুতে একটা ত্রিভুজ মনে করেন, যা চিন্তা করেন তো ত্রিভুজটা কি বলছে, ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায়, তার মানে এইটা উচ্চতা, তাহলে এই উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় খেয়াল করেন উচ্চতাটা ধরলাম হচ্ছে এক্স, তাহলে ভূমি হচ্ছে কি উচ্চতার দ্বিগুণ মানে 2x, নাকি এর চেয়ে 6 বেশি, তার মানে যোগ 6। ওকে আচ্ছা, তার মানে আমরা উচ্চতা ধরলাম x আর ভূমি হচ্ছে 2x প্লাস 6, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্রটা কি বলেন তো? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি পূরণ উচ্চতা, তার মানে এখানে ভূমি কত এত, উচ্চতা কত x, আর এই ক্ষেত্রফলটা হচ্ছে 810, ক্ষেত্রফলটা কত 810। দেখেন এখন এই x দিয়ে যদি আপনি গুণ দেন, x দিয়ে যদি গুণ দেন দেখেন কি হচ্ছে, x দিয়ে গুণ দিলে তার হচ্ছে এখানে এই আপনার 2x স্কোয়ার 6x আর এদিকে হচ্ছে 810, এখানে এই যে দেখেন এই জায়গা থেকে 2 কমন যায়, যদি 2 কমন নেন এখানে x স্কোয়ার আর এখানে হচ্ছে 3x থাকতেছে না, 3x থাকতেছে, এটা হচ্ছে 810, তাহলে এটা কাটা চলে যায়, তার মানে রইল কি x স্কোয়ার প্লাস 3x আর এই 810 যদি এই পারে চলে আসে তাহলে মাইনাস হিসেবে চলে আসে, তার মানে আমার একটা যেটা দাঁড়াইলো খেয়াল করেন যে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 810, এখন এইটা মিডল ফ্যাক্টর করে x এর মান কিন্তু আমাকে বের করতে হবে, মনোযোগ দিন। এখন এইটার মিডল ফ্যাক্টরটা যদি আপনাকে করতে হয় খেয়াল করেন, এই দুই প্রান্ত প্রথমে গুণ করতে হবে, গুণ করলে কত হয় মাইনাস 810 এক্স স্কোয়ার, রাইট? এই মাইনাস 810 এক্স স্কোয়ারকে দুইটা অংশে বিভক্ত করতে হবে, আমি এটাকে এখানে নিচ্ছি, আপনি 810 এক্স স্কোয়ার আছে তাই না, এটাকে যদি আপনি দুইটা অংশে প্রথমে বিভক্ত করেন, তার মানে প্রথমে যেটা করবেন মাইনাসও দেখার দরকার নাই এক্সও দেখার দরকার নাই, আপনি জাস্ট 810কে ফোকাস করেন, তাহলে 810কে আমি লিখতে পারি 81 গুণন 10, আর 81কে লিখতে পারি হচ্ছে আমি 3 27 81 আর গুণন তো 10 আছে। এখন দেখেন আমি যদি এই দুইটা মিলে একটা সংখ্যা চিন্তা করি তাহলে 3 10 30 আর 27, তার মানে এটা কি হচ্ছে 30 গুণন 27 না। এখন দেখেন 30 গুণন 27কে গুণ করলে 810 পাবেন, এবং কি 30 থেকে যদি 27 বাদ দেন তখন কিন্তু আপনি 3 পাচ্ছেন। আমাদের টার্গেটই হচ্ছে এইটা যে যোগ বিয়োগ করে মাঝেরটা হইতে হবে আর গুণ করে এটা হইতে হবে। এখন দেখেন এখানে প্লাসের 3 আছে, তাহলে প্লাসেরটা বড় রাখতে হইব, তাহলে এইটা বড়, এটা প্লাস হবে আর এটার সামনে হচ্ছে মাইনাস হবে, ওকে মাইনাস হবে। তাহলে বিষয়টা কি হচ্ছে খুব মনোযোগ দেন, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাসের 30x মাইনাসের 27x তারপর হচ্ছে এখানে 810, ওকে ইকুয়াল 0। এখন এখান থেকে যদি আমি x কমন নেই তাহলে এখানে থাকতে হচ্ছে x, এখানে 30, এখানে যদি 27 কমন নেই এখানে থাকতে হচ্ছে x আর এখানে থাকতে হচ্ছে 30, ওকে ইকুয়াল 0। এই দেখেন এই মাইনাসের কারণে এই মাইনাসটা কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, ওকে তার মানে এই দুইটা কিন্তু সেম। এখন দেখেন তো এই দুইটা সেম, তাহলে সেম এর জন্য একটা নিব, তারপরে x প্লাস x মাইনাস 27 হবে, এটা x মাইনাস 27 এই যে এইটা, ওকে ইকুয়াল 0। এখন দেখেন হয় এটা ইকুয়াল 0 না হয় এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0, রাইট? আচ্ছা এখন এইটা যদি এই প্লাসের 30 ওই পাশে গেলে মাইনাসের 30 হয়ে যায়, আর এই যে মাইনাসের 27 ওই পাশে গেলে প্লাসের 27 হয়ে যায়। আচ্ছা কি চেয়েছে দেখেন, উচ্চতা চেয়েছে, উচ্চতা কখনোই ঋণাত্মক হয় না বা দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হয় না, তার মানে এটা হবে না, এটা গ্রহণযোগ্য নয়, লিখিত পরীক্ষা আসলে দিবেন গ্রহণযোগ্য নয়। আর এই যে উত্তর হবে এইটা যে এক্স বা উচ্চতা হচ্ছে আমাদের 27 সেন্টিমিটার। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? এইভাবে
মানে একেবারে দেখেন আমরা কিন্তু লিখিত মেথডে করলাম, আর এটার অন্য কোনো শর্টকাট মেথডও নাই, আপনি যে করবেন কোনো সম্ভব না। যদি প্রিলি পরীক্ষা আসে, যারা একটু দক্ষ তারা এটা উত্তর করতে পারবে, আর যারা দক্ষ না তারা উত্তর করতে পারবে না, ধরার দরকার নেই। যদি প্রিলিতে আসে দুর্বলতা ধরবেন না, এটা লিখিতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? তো এইভাবে আপনারা প্রতিটা ক্লাস যারা লাইভ করছেন খুবই ভালো, আর যারা নতুন ভর্তি হয়েছেন তারা হচ্ছে প্রতিটা ক্লাস সিরিয়ালে রেকর্ড ক্লাসগুলো করবেন। সিরিয়ালে না করলে একটার পর যদি আপনি উল্টাপাল্টা করেন আপনার বেসটা তৈরি হবে না। ফর এক্সাম্পল, আপনি যদি ত্রিভুজের প্রাথমিক আলোচনাটা না জানেন তাহলে এই ক্লাসটা আপনি বুঝতে পারবেন না। আপনি যদি পিথাগোরাসের মানে আলোচনা না জানেন তাহলে আপনি পিথাগোরাসের পরের অঙ্কগুলো বুঝবেন না, এটাই স্বাভাবিক, তাই না? তাই আমরা আমাদের লেকচারটা ধারাবাহিকভাবে এমনভাবে সাজিয়েছি যেন আপনার বেসটা স্ট্রং হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে করবেন, একবার করে না বুঝলে দুইবার করবেন, ঠিক আছে? তারপরে ভিডিও ক্লাস দেখার শেষে আপনি হচ্ছে বই থেকে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।